পরিবর্তন আসছে বিএনপিতে। দলটির নীতি নির্ধারকরা বলছেন স্থায়ী কমিটি থেকে সাংগঠনিক প্রতিটি স্তরকে ঢেলে সাজানো হবে। এ নিয়ে দিক নির্দেশনাও দিয়েছেন চেয়ারম্যান তারেক রহমান। তরুণ আর অভিজ্ঞদের সমন্বয়ে কমিটি গঠনের কাজ শেষ হতে পারে ডিসেম্বরের মধ্যেই। বিশ্লেষকরা বলছেন তৃণমূলকে নিয়ন্ত্রণে রাখা ও সাংগঠনিক ব্যবস্থাকে শক্তিশালী করাই তারেক রহমানের নতুন চ্যালেঞ্জ। মাহিলা ইসলামের প্রতিবেদন। দলকে নতুনভাবে ঢেলে সাজাতে সাংগঠনিকভাবে আলাপ আলোচনা শুরু করেছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার বাইরে সফরে গেলে অন্তত একটি সেশনে কথা বলছেন স্থানীয় নেতাকর্মীদের সাথে। সবশেষ তিনি আলোচনা করেছেন রংপুর বিভাগের কয়েকটি জেলা ইউনিটের সাথে। সম্প্রতি দলটির স্থায়ী কমিটিতেও এই নিয়ে আলোচনা হয়েছে। ঠিক কোন পথে এগুচ্ছেন তারেক রহমান তার একটা ধারণা দিলেন বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক। আন্দোলন, নির্বাচন, তারপর সরকার গঠন, এসবের জন্য একটু আমাদের সাংগঠনিক কাজ একটু স্তীমিত হয়ে গেছিল। আবার এটাকে সচল করার জন্য, স্তীমিত থেকে আবার জেগে তোলার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা কাজ শুরু করব। সাংগঠনিক অবস্থা শক্তিশালী করতেই এই সব পরিবর্তন আসবে। সেক্ষেত্রে স্থায়ী কমিটি থেকে সব ইউনিটেই আসতে পারে নতুন নতুন মুখ। আমাদেরও কাউন্সিল হবে, এটা আনুষ্ঠানিকভাবে যেদিন ডিক্লেয়ার হবে সেদিনই হবে। সেখানে নিশ্চয়ই যারা আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, যারা কাজ করেছেন, তাদের মূল্যায়ন তো নিশ্চিতভাবেই তাদের মূল্যায়ন হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তৃণমূল পর্যায় থেকে ঢেলে সাজানোর জন্য এবং নতুন নেতৃত্ব নিয়ে আসার জন্য, পলিটিক্সে আমাদের অপোজিশন আছে, সেই অপোজিশনকে মোকাবেলা করার জন্য দলকে আরও বেগবান আর আরও শক্তিশালী করতে হবে। বাংলাদেশে কোনো দল সরকারে থাকলে প্রায় সময়ই বেসামাল অবস্থা হয় তাদের তৃণমূলের। এজন্য নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রাখা সরকারের ভাবমূর্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন সরকার যারা এসছেন তারা, একজন বিশ্লেষক বলছেন, এর জন্য নেতৃত্বের পরিবর্তন এবং তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ বাড়ানোর বিকল্প নেই। একদম ছেড়ে দেন যে তারা যা খুশি করবে এবং তাদের ব্যাকআপ আছে, আইনশৃঙ্খলা বাহিনী কিংবা সরকার ব্যাকআপ দেবে, তাহলে কিন্তু এটা নিয়ন্ত্রণে থাকবে না এবং এক ধরনের ক্ল্যাশ তৈরি হবে। কারণ এখন কিন্তু যারা যেমন এনসিপির সদস্যরা আছে, জামায়াত ইসলামের সদস্যরা আছে, সবাই কিন্তু তৎপর এবং আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়াও তৎপর। ফলে মানে এই জায়গাটি, মানে আমি বলবো যে স্থানীয় রাজনীতির যে যেমন করে মানে টেনে ধরা হচ্ছে, এই টেনে ধরে রাখতে হবে। 2016 সালের 19 মার্চ সবশেষ ষষ্ঠ জাতীয় কাউন্সিল করে বিএনপি। মাহিলা ইসলাম, 71, ঢাকা। ভারতের আন্দোলনের খবর নিয়ে কথা বলতে এবারে আমাদের সাথে দিল্লি থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক সোম বসু। সোম বসু, আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। এই আন্দোলন কোন দিকে মোড় নিতে যাচ্ছে, কি বলে আপনার পর্যবেক্ষণ, এবং এর ফলে ভারতের রাজনীতিতে কোনো পরিবর্তন আসবে কিনা, সংশ্লিষ্টরা কি বলছেন? কিনা সেটা বলা খুব কঠিন এই মুহূর্তে। এই মুহূর্তে যা ঘটেছে এই মানে অ্যাজ উই স্পিক, রাহুল গান্ধী পার্লামেন্টে পৌঁছেছেন। উনি আজকে কালো পোশাকে, এবং কংগ্রেসের অনেকেই কালো পোশাকে পৌঁছেছে এটাকে ধিক্কার জানানোর জন্য। এছাড়া 64 জন যারা অ্যারেস্ট হয়েছিল বা ডিটেন্ড হয়েছিল, তাদের মধ্যে এই 20 থেকে 25 জনের খবর পাওয়া গেছে এবং তাদের ডিটেলস ককরোচ জনতা পার্টির লয়ার ওটাকে পেশ করেছে। বাকি যারা এখনো আছে পুলিশের কাস্টাডিতে, ডিটেন্ড আছে, তাদের খবর ডিটেলস এখনো আসেনি। কিন্তু আন্দোলন চলছে এবং ককরোচ জনতা পার্টি থেকে বলা হয়েছে যন্তর মন্তর এরিয়াতে যেটুকু পুলিশ কর্ডন করে রেখেছে প্রোটেস্টের জন্য, সেইটুকু জায়গার মধ্যেই যেন জনতা থাকে এবং তারা যেন বেরিয়ে কোনো অঘটন না ঘটায়। জিনিসটাকে যতখানি যেটাকে আমাদের এখানে বলা হয় গান্ধীয়ান মুভমেন্ট, সেইভাবে ওটাকে এবার দেখা হচ্ছে। পরশুদিনের ঘটনাটা খুব নিন্দাজনক। তার জন্য পুলিশ মানে এখন অনেকভাবে দেখছে যে কোনো বাইরের হাত ছিল নাকি, না কোনো গুন্ডা গ্রুপ এসে এরকম কিছু করেছে, তাই নিয়ে তদন্ত চলছে। এছাড়া আজকে পার্লামেন্টে ডিবেট হবে। ডিবেটের মূল বিষয়গুলো হচ্ছে অফকোর্স এই পুলিশের যে এক্সেস হয়েছে পরশুদিন, এছাড়া নিট এক্সামের ওপর, আর বড় একটা জিনিস যেটা
থেকে যাচ্ছে, সেটা বিসাইডস এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন হচ্ছে রাম মন্দির, যেটা অযোধ্যার রাম মন্দিরের ডোনেশন চাঁদা চুরির ব্যাপারে যা ঘটনা ঘটেছে সেটাও ডিবেটের মধ্যে ঢোকানো হবে বলে কথা হচ্ছে। এখন পুরো ব্যাপারটা যদি দেখা যাবে দিনের মধ্যে কিরকম জমজমাট হয়ে কিরকম একটা গ্যাঞ্জাম ক্রিয়েট করতে পারে বা সৃষ্টি হতে পারে পার্লামেন্টের ভেতর, কবার অ্যাডজর্নড হবে ওটা এই ঘটনা, সেটা এখন দেখতে হবে। কিন্তু প্যারালালি ককরোচ জনতা পার্টি যেরকম ভাবে ছিল, তারা কনফাইন্ড হয়ে যন্তর মন্তরে এরকম জুলাই মাসের এরকম হিউমিড ওয়েদারে তারা তাদের প্রোটেস্ট চালাচ্ছে, এবং সেখান থেকে কিছু সেরকম গত 12 ঘন্টায় কিছু কোনো চেঞ্জ, কোনো ঘটনা ঘটেনি। রাহুল গান্ধী তো সরকারের কাছে 5টি দাবি জানিয়েছেন, সেগুলো কি একটু যদি বলেন, এবং এসব দাবি কতটা যৌক্তিক বলে মনে করা হচ্ছে? তিনটে দাবি তো যা ককরোচ জনতা পার্টির ছিল সেই তিনটে আছেই। সো এর সাথে দুটো হচ্ছে, আরো দুটো যেটা যোগ হয়েছে সেটা একটু হচ্ছে যে হোম মিনিস্টার এবং প্রাইম মিনিস্টারের রেজিগনেশন। মানে সেগুলো দেখুন, এরকম পলিটিক্যাল লকজ্যাম হয়েছে, সেখানে ডিমান্ড এরকম বেড়ে যাবে, এরকম ভাবে কোয়েশ্চেন রাইজ করবে, তো সেগুলো ডিবেটেবল এখন, এবং সেগুলো নিয়ে কতখানি জল গড়াবে সেটা এখন দেখার বিষয়। মিনওয়াইল একটি এরকম খবর সূত্রে জানা গেছে যে রাম মনোহর হসপিটালে, যেটা আরএমএল হসপিটাল বলা হয়, সেখানে একটি মেয়ে খুবই যে পুলিশের টিয়ার শেলিং এ আহত হয়েছে, এবং উনি মেয়েটি 20 বছর বয়সে, উনি ভেন্টিলেটরে আছে, এবং সেটা খুব একটা নিন্দনীয় ব্যাপার, এবং কি হবে তার অবস্থা এবং কি দিকে যাচ্ছে সেটা, সেই বিষয়টা একটু বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে। একই সময়ে কৃষক আন্দোলনও শুরু হলো, কৃষকদের দাবি কি? এবং এর মধ্যে দেখুন, কৃষক আন্দোলন শুরু হয়েছিল, তারা পাঞ্জাব থেকে হরিয়ানা, কারণ পাঞ্জাব থেকে দিল্লি আসতে হলে তাদের হরিয়ানা হয়ে আসতে হয়, আর হরিয়ানাতে বিজেপি সরকার আর পাঞ্জাবে আপের সরকার। তো আপ সরকারের কোনো অসুবিধা ছিল না, তারা অ্যালাউ করে দিয়েছিল, এবং তারা যে হরিয়ানাতে এসে দিল্লির সিঙ্গু বর্ডার, যেটা হচ্ছে দিল্লির সাথে হরিয়ানার বর্ডার, সেখানে আসে, সেখানে তাদেরকে আটকানো হয়। আগেও হয়েছে এরকম, কিন্তু একটা কোনো নেগোসিয়েশনের পরে গতকাল বিকেলবেলা তারা ফেরত চলে গেছেন। তো তারা বলেছে আমরা আছি স্টুডেন্টদের সাথে, কিন্তু তাদের দাবি ছিল হচ্ছে ইন্ডিয়া ইউএস ট্রেড ডিলের ওপর। তাদের এক্স্যাক্টলি এরকম নিট পেপার লিক কি ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন কি ককরোচ জনতা পার্টির সঙ্গে ব্যাপারটা ডাইরেক্টলি কিচ্ছু ছিল না। তাদের ছিল হচ্ছে ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল যেটা হতে চলেছে, সেখানে যেন কৃষকদের ভাগটা এবং ভাবনা চিন্তা করা হয়, এবং সেই জিনিসটা একটা নেগোসিয়েশন হয়ে তারা ফেরত চলে গেছে। তো কৃষক আন্দোলন নিয়ে আর কিছু এগোয়নি তারপর থেকে। আন্দোলন নিয়ে, এই ককরোচ জনতা পার্টির আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য দিয়েছেন, তিনি কি বলছেন এবং এসব দাবি দেওয়া নিয়ে সরকারের অবস্থানটা কি এখন? দেখুন, সরকারের অবস্থান ওখানেই এখন ডিবেট, পার্লামেন্টে ডিবেট যেটা অন রেকর্ড যায়, সেটা হচ্ছে আজকের থেকে শুরু। সেখানে আজকে রাহুল গান্ধী এবং অন্য কংগ্রেস নেতারা কালো কাপড়ে পৌঁছেছে, এবং কালো কাপড়ে পৌঁছানো হচ্ছে বেসিক্যালি ধিক্কার জানানোর একটা ওয়ে। এছাড়া প্রধানমন্ত্রী মোদী পেপার লিক এবং এই পুরো ঘটনাটাকে বলেছেন একটা ঘোর পাপ, এই শব্দটা উনি ব্যবহার করেছেন। তো দেখা যাচ্ছে যে ওনার দিক থেকেও জিনিসটাকে উনি ভালোভাবে নেননি, এবং এছাড়া নিট এক্সাম হয়েছে, নিট এক্সামে প্রচুর স্টুডেন্ট, মানে রি-এক্সামিনেশন যেটাকে বলছি, রি-এক্সামিনেশন হয়েছে, সেখানে অনেকে পাশ করেছে এবং ভালো নম্বরও পেয়েছে। সো দুটো দিকই একটা ব্যালেন্স এবং ইমব্যালেন্সের মধ্যে চলছে। এখন দেখা যাক আজকে পার্লামেন্টে কিরকম ভাবে এই মনসুন সেশনে আজকে ডিবেট হয়, এবং ডিবেট হয় ওটা না পার্লামেন্ট অ্যাডজর্নড হয়ে যায়, সেটা হচ্ছে খুব বড় একটা দেখার বিষয়। ডিবেটটা খুব দরকারি ব্যাপার, একটা প্রয়োজনীয় ব্যাপার এই মুহূর্তে। এবং যেমনটি আপনি বলছিলেন যে আজকের যে সংসদ অধিবেশন, তার উপরেও আসলে অনেক কিছু নির্ভর করছে যে পরবর্তী পুরোটাই কি ধরনের সিদ্ধান্তগুলো আসবে। অনেক ধন্যবাদ, বেশ কিছু তথ্য আপনার কাছ থেকে জানছিলাম, ধন্যবাদ যুক্ত হবার জন্য। লক্ষ্মীপুরে অপারেশনের সময় ভুলভাবে অজ্ঞান করায় 2 পা অবশ হয়ে গেছে বলে অভিযোগ করেছেন এক মা। ভুক্তভোগী ফারজানা আক্তার এখন হাঁটতে পারেন না, নিজের 3 মাস বয়সী সন্তানকেও কোলে নিতে পারেন না। চিকিৎসায় সর্বস্ব হারানোর পর স্বামীও তাকে ছেড়ে চলে গেছে। আতোয়ার মনিরের তথ্য ও ছবিতে প্রতিবেদন।
ফুটফুটে 3 মাসের এই শিশুটির সবসময় মায়ের কোলে থাকার কথা, কিন্তু সেই শিশুকে কোলে তুলে নিতে পারেন না লক্ষ্মীপুরের টুমচর এলাকার ফারজানা আক্তার, কারণ জোর পান না 2 হাতে আর নিজ শক্তিতে হাঁটার সক্ষমতাও হারিয়েছেন। কারণ সন্তান জন্মের সময় সিজারিয়ান হয় ফারজানার, এ সময় অজ্ঞান করার ভুলে অবশ হয়ে যায় 2 পা। অভিযোগ ভুক্তভোগীর স্বজনরা বলছেন চিকিৎসার জন্য গরুসহ বিক্রি হয়েছে জমিও। ইতোমধ্যে প্রায় 3 লাখ টাকা খরচ হয়েছে, অবস্থার উন্নতি হয়নি। পরিবারের অভিযোগ, এই কঠিন সময়ে ফারজানার স্বামী তাকে ছেড়ে চলে গেছেন, ফলে মায়ের চিকিৎসার পাশাপাশি অনিশ্চয়তায় পড়েছে 3 মাস বয়সী শিশুটির ভবিষ্যৎ। নর্মাল ডেলিভারি হওয়ার কথা ছিল, ওনারা নর্মাল ডেলিভারি না করে সিজারের দিকে চলে যায়। রাকিব স্যার আমার সিজার করে ইঞ্জেকশন একটা দিছিল, তারপর আমার অজ্ঞান হয় নাই, এক কাটা পেটে দিছিল, তারপর আমার পুরো শরীর কাঁপছে, পরে আবার উঠে আবার একটা ইঞ্জেকশন দিছিল, দিয়ে তারপর আমাকে সিজার করছে। সিজার করার পর সিটে নিয়ে আসার পর আমি নাকে মুখে ফেনা ছাড়িয়ে দিচ্ছে, আমার মা অনেক কান্না করছিল। তারপর আমার পায়ে আর কোনো বোধ আসে না। ঢাকা নিয়েছি, ঢাকা থেকে 18 দিন পরে বাড়িতে আসি এখন কিছু করতে পারি না টাকার লাগে। এরপরে আবার নবাদ নিয়েছি, 1 মাস নিয়ে সব কিছু করছি, করার পর আবার ঢাকা 15-20 দিন আগে নেওয়ার কথা ছিল, নিতে পারি না টাকার লাগে। তাই আমি সরকারের কাছে অনুরোধ, এসে ভুল চিকিৎসা দেওয়া ডাক্তারদের যেন সঠিক বিচার হয়। তার স্বামী তার সাথে এখন যোগাযোগ করতেছে না, তাকে নিতে চাচ্ছে না, বলতেছে এখন প্রতিবন্ধী এই বোনকে নিয়ে সে কি করবে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠিয়েছে পরিবার, তবে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে। হাসান আহমেদ, 71। উজানের ঢল আর ভারী বৃষ্টিতে তিস্তার পানি বেড়ে বিপদসীমার মাত্র 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারেজের 44টি জল কপাট খুলে রাখা হয়েছে। বুধবার সকাল 9টায় নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্ট তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে 52.14 সেন্টিমিটার, যা বিপদসীমার 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি বেড়ে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাপানি, ঝুনাগাছ চাপানি, গয়াবাড়ি ও জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ি ও শৌলমারি ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। তিস্তা নদীর পানি বৃদ্ধি ও সেখানকার সবশেষ পরিস্থিতির খবর জানাতে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজয় চক্রবর্তী। কাজল, তিস্তার পানি তো সকাল থেকে বাড়ছে, আমরা যেটি খবরে জানছিলাম, তো সবশেষ কেমন দেখলেন নদীর পানির পরিস্থিতি এবং পানি উন্নয়ন বোর্ড কি বলছে এ নিয়ে, প্রস্তুতি কেমন সেখানে? প্রথমে জানিয়ে রাখি যে তিস্তা নদীর পানি বিপদসীমার 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আমরা যেটি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি সেটি হচ্ছে যে তারা জানাচ্ছে যে আগামী এই 3 থেকে 4 ঘন্টার মধ্যে তিস্তা নদীর পানি একেবারেই স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। কারণ হচ্ছে যে আপনার তিস্তার যে উজান ভারত অংশে সেখানে কিন্তু আপনার ভারী বৃষ্টিপাত না হওয়ার কারণে এবং উজানের যে ঢল সেটি আসা কিন্তু বন্ধ হয়েছে। গতকালকে যেটি তাদের পূর্বাভাস ছিল 24 ঘন্টার মধ্যে তাদের যে নদীর পানি কিছুটা বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে আজকে সকালের দিকেই আপনার নদীর পানি বৃদ্ধি পেয়ে যেটি 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে যে নিম্ন অঞ্চল যে প্লাবিত হওয়ার যে বিষয়টি সেটি কিন্তু এই মুহূর্তে আপনার নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ার কোনো সংখ্যা নেই। কারণ হচ্ছে যে নদীর পানি যখন আপনার বৃদ্ধি পাবে এবং যেটি আপনার বিপদসীমা অতিক্রম করবে, তারপরে কিন্তু আমাদের যে তিস্তার যে চর বিশিষ্ট যে এলাকাগুলো রয়েছে, ডিমলা জলঢাকার যে ইউনিয়নগুলো রয়েছে, সেই নিম্নাঞ্চলগুলো কিন্তু আপনার প্লাবিত হওয়ার সংখ্যা থাকে তখনই যখন আপনার নদীর পানি আপনার বিপদসীমার অতিক্রম করে। আর আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে তিস্তা হচ্ছে নীলফামারী অংশ হচ্ছে উজান অংশ। এই অংশে যে পানিটি আপনার যেহেতু আমাদের প্রবেশদ্বার বাংলাদেশে প্রবেশ করবে, সেটি নীলফামারীর মধ্যে দিয়ে প্রবেশ করে সেটি কিন্তু আপনার খুব দ্রুত সময়ের মধ্যে আপনার লালমনিরহাট, কুড়িগ্রাম হয়ে এটি কিন্তু আপনার গাইবান্ধার দিকে ধাবিত হয়। যার কারণে তিস্তার যে বন্যার পরিস্থিতি সেটি কিন্তু সৃষ্টি হওয়ার এই মুহূর্তে সংখ্যা নেই, বা নীলফামারীতে বন্যার যে আশঙ্কা সেটিও কিন্তু নেই। যেটি পানি উন্নয়ন বোর্ড বলছে সেটি হচ্ছে যে আজকে
যে পানির পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু আপনার বিকাল ৩টা নাগাদ সেটি কিন্তু একেবারেই স্বাভাবিক যে তিস্তার প্রবাহ সেভাবেই আপনার প্রবাহিত হবে। সেই ক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড আশঙ্কার কথা যেহেতু বলছে না, নিম্নাঞ্চলের মানুষের জন্য এটি নিশ্চয়ই একটি সুখবর। ধন্যবাদ কাজল, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম তিস্তার পানির বর্তমান অবস্থা। দর্শক, নীলফামারী থেকে সহকর্মী বিজয় চক্রবর্তী কাজল যুক্ত ছিলেন এতক্ষণ। নেত্রকোনার কলমাকান্দার 4টি ইউনিয়ন থেকে পাহাড়ি ঢলের পানি নেমে গেছে, তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গুরুত্বপূর্ণ সড়কে, ভেসে গেছে পুকুরের মাছ ও আমনের বীজতলা। বুধবার সকালে নেত্রকোনায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় তিনি বলেন, নদীর গতিপথ পরিবর্তিত হওয়ায় নেত্রকোনায় ফ্ল্যাশ ফ্লাডে লোকজন বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই পরবর্তী ফ্ল্যাশ ফ্লাড হওয়ার আগেই যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডেপুটি স্পিকার আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের দ্রুত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া খাল খনন করে পানি প্রবাহ সহজ করা হবে বলে জানান তিনি। হলে যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই বন্দোবস্ত করার জন্য আমরা চেষ্টা করছি। আমি আজকে সরজমিনে এখানে আসছি, কনসার্ন যারা সরকারি কর্মকর্তা আছেন ওনারাও এসছেন। খুবই দুঃখজনক, বাচ্চারা যে কালকে সকালে স্কুলে আসবে এই পরিস্থিতিটা নাই। তো জেলা শিক্ষা কর্মকর্তা আসছেন, উনি নিশ্চয়ই এই ব্যাপারে সচেতন থেকে কাজ করবেন এবং এডিসি জেনারেল সাহেবও আছেন। আমরা যেটা চেষ্টা করব, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি বলি এলাকার জনপ্রতিনিধি হিসেবে, আমার প্রথম কাজ হবে নেক্সট ফ্ল্যাশ ফ্লাডের আগে যেন একটা প্রটেক্টিভ মেজার আমরা নিতে পারি। ঝিনাইদহের হাট গোপালপুরে সড়ক নির্মাণের ধীরগতিতে দুর্ভোগে পড়েছে মানুষ। সড়কের এক লাইনে ছোট বড় গর্ত তৈরি হয়ে বেহাল হয়ে আছে রাস্তা। এমন পরিস্থিতিতে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের দুষছেন ভুক্তভোগীরা। রাজীব হাসানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ঝিনাইদহ মাগুরা মহাসড়কের গুরুত্বপূর্ণ বাজার হাট গোপালপুর, যেখানে ধান ও চালের মিলগুলোতে ব্যবসায়ীদের প্রতিদিন যাতায়াত। এই বাজারের কাছে সড়কটি এখন বেহাল। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাটির বিভিন্ন অংশে পিচ উঠে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এলাকার লোকজন জানান, 2 মাস আগে সড়ক ও জনপথ বিভাগের আওতায় এই সড়কের ঢালাই নির্মাণ কাজ শুরু করে মেহেরপুর জেলার ঠিকাদারি প্রতিষ্ঠান জহুরুল লিমিটেড। এই নির্মাণ কাজে সড়ক বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের উদাসীনতা এবং ধীরগতির অভিযোগ করেছেন যাত্রীরা। এত পরিমাণ যানজট আর এত পরিমাণ কষ্ট, আমার মতো লোক ব্যবসায়ী আমি শেষ হয়ে গেছি, আমি কর্মচারী বেতনই দিতে পারতেছি না এই রাস্তার দুর্ভোগের জন্য। কিন্তু এই রাস্তা প্রায় 3 মাস হতে চললো, ঠিকাদার এই নির্মাণ সংস্থা এত অবহেলার সাথে এই রাস্তাটা করতেছে, জনগণের ভোগান্তি শেষ নাই। এটা কাজটা আরো দ্রুত হলে আমরা খুশি, আমাদের ভালো লাগে। আমরা অনেক ভোগান্তি, আমাদের বাচ্চাদের স্কুলে নিয়ে অনেক কষ্ট। চালকরা জানান, সড়কটির ত্রুটির কারণে যাত্রী নিয়ে যানবাহনগুলোকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। 1 ঘন্টা 2 ঘন্টা আধা ঘন্টা, যেমন যেদিন যেমন গাড়ি এখানে দাঁড়ায় রাখছে সেই দিন সেমন সময় লাগছে। যে পানিটা হচ্ছে, বৃষ্টিটা হচ্ছে, তার কিন্তু প্রত্যেকটা ফোঁটা বা মানে কোনো রকমের পানি বেরোনোর কোনো উপায় নাই এখানে। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, গত 2 মাস আগে শুরু হওয়া কাজের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত আছে। আগামী মাসে এক পাশ নির্মাণ শেষ হলে ভোগান্তি কমে যাবে। আমরা বিকল্প বলতে এখানে আমাদের আজকে ঢালাই পরে এটা কিউরিং ডেট পার হলেই আমরা এখান থেকে অ্যাপ্রোচ করে গাড়ি এদিকে উঠাই দেবো। 15 দিন লাগবে তাতে আমাদের কিউরিং ডেট। 15 দিন জনগণের এই ভোগান্তিটা এখন পোয়াইতে হয়। তবে সড়ক বিভাগ মানুষের চরম ভোগান্তির কথা স্বীকার করে জানান, খুব দ্রুত সময়ের মধ্যেই এক পাশের ঢালাই নির্মাণ কাজ শেষ হবে। কোন অতি বর্ষণের ফলে ওখানে পানি জমছে, যার কারণে যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়েছে। তবে আমাদের ওখানে 1 লেন 1.5 লেনটা আমরা যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত রেখেছি। ওখানে কিন্তু আমাদের প্রতিনিয়ত মেরামত কাজ অব্যাহত আছে। ইট বালি দিয়ে আমরা ওখানে মেরামত কাজ এবং যানবাহন চলাচলের সাথে জনদুর্ভোগ কমাতে ওখানে মেরামত কাজ অব্যাহত রেখেছি। সড়কটির পুরো কাজ শেষ করতে প্রায় 5.5 কোটি টাকা নির্মাণ ব্যয় ধরা হয়েছে। শান্তা ইসলাম, 71। দেশে বায়ু দূষণে বছরে আর্থিক ক্ষতি হচ্ছে প্রায় 2,80,600 কোটি টাকা। এ ক্ষতির পরিমাণ মোট জিডিপির প্রায় 5% সমান।
বায়ু দূষণের কারণে দেশে প্রতিদিন গড়ে মারা যাচ্ছেন অন্তত 242 জন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। এই অবস্থায় রাষ্ট্রীয়ভাবে দূষণ রোধের পাশাপাশি জনগণেরও সচেতনতার উপর জোর দেন গবেষকরা। রায়ান বিন আমিনের প্রতিবেদন। 2013 থেকে 2021 সাল পর্যন্ত দেশের প্রধান 6টি বিভাগে বায়ু দূষণ নিয়ে গবেষণা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগ। গবেষণা প্রতিবেদনটি সম্প্রতি আন্তর্জাতিক সাময়িকী পলিউশনে প্রকাশিত হয়। প্রতিবেদনে দেখানো হয় বায়ু দূষণে বছরে 88,000 মানুষের অকাল মৃত্যু হচ্ছে। গবেষণার 8 বছরে বায়ু দূষণজনিত রোগে সবচেয়ে বেশি 68,703 জনের অকাল মৃত্যু হয়েছে ঢাকায়। এরপর চট্টগ্রামে 11,000, রাজশাহী ও খুলনায় 2,500, সিলেটে 1,500 এবং বরিশালে 1,395 জনের অকাল মৃত্যু হয়েছে। কিন্তু আমার 6টা শহর মিলে যে 88,000 প্রতি বছর অকাল মৃত্যু হচ্ছে বায়ু দূষণজনিত কারণে, এই সংখ্যাটা খুবই অ্যালার্মিং। এবং আমার প্রায় 23 বিলিয়ন ইকোনমিক লস হচ্ছে প্রতি বছর। সো এটা আমার জিডিপির প্রায় 5% লস। এর আগে ওয়ার্ল্ড ব্যাংক তাদের একটা স্টাডি দেখেছিল 4.9% জিডিপি লস। সো আমাদের অলমোস্ট কাছাকাছি আর কি। গবেষকরা মনে করেন দূষণ রোধ করতে পাওয়ার প্ল্যান্ট, শিল্প কারখানা, ইটভাটা, নির্মাণ কাজ, গাড়ির কালো ধোঁয়া নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়া জনগণকেও সচেতন হতে হবে। আমি মাস্ক ইউজ করতে পারি যখন আমি বাইরে যাব। আমার যদি ন্যূনতম ইকোনমিক ক্যাপাবিলিটি থাকে, আমার ঘরের ভিতর বা রুমের ভিতর আমি এয়ার পিউরিফায়ার রাখতে পারি, সেখানেও কমে যাবে। অথবা আমি পাবলিক ট্রান্সপোর্টগুলো, আমি যদি মেট্রো রেলটাকে চুজ করি কম্পেয়ার টু বাস, যে আমাদের যে বাসগুলো আছে, তাহলে আমার কিছুটা আমার এক্সপোজার কমে যাবে। এছাড়াও আমাদের সচেতন নাগরিক হিসেবে মাঝে মাঝে চেক করা যে আসলে আমাদের আউটডোর এয়ার কোয়ালিটি কন্ডিশন কি। আর গবেষণায় অর্থনৈতিক সংকটকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন গবেষক শিক্ষার্থীরা। বায়ু দূষণের তথ্য প্রাপ্তি সহজ করতে সরকারের কাছে দাবিও জানান তারা। এটা সারা বাংলাদেশের যদি আমরা বের করি তাহলে এই সংখ্যাটা আরো বেশি হবে। তবে এই গবেষণা করতে গিয়ে আমাদের কিছু হচ্ছে যদি ডেটার কিছু গ্যাপ থাকে, বিশেষ করে আমাদের যে ক্যাম্পস স্টেশনগুলো আছে, এটা হচ্ছে সারা বাংলাদেশে ছড়াই দেওয়া। আসলে প্রত্যেকটা লোকেশনে কি পরিমাণ এয়ার পলিউশন হচ্ছে সেটা যাতে হচ্ছে গভর্নমেন্ট চেষ্টা করে, তাহলে এটা আমাদের জন্য খুব ভালো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বায়ুর মান সংক্রান্ত নির্দেশিকা কঠোরভাবে বাস্তবায়ন করা গেলে বায়ু দূষণে অকাল মৃত্যু ও অর্থনৈতিক ক্ষতি কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন গবেষকরা। রায়ান বিন আমিন, 71, সাভার। ফোন নাম্বার নিয়ে এক অপ্রত্যাশিত বিড়ম্বনায় পড়েছেন মাসুদ রানা নামে সাভারের এক ব্যক্তি। আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা না হলেও প্রায় 2.5 বছর ধরে আবহাওয়ার তথ্য জানতে কল যাচ্ছে তার কাছে। কারণ গুগলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর লিখে সার্চ দিলেই পাওয়া যায় মাসুদ রানার নাম্বার। প্রযুক্তিবিদরা বলছেন অধিদপ্তরের নামে গুগলে তার নাম্বারটিকেও যুক্ত করায় এমনটি হয়েছে। এটি চাইলেই সরানো সম্ভব। রায়ান বিন আমিনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। অতিবৃষ্টি, বন্যা কিংবা গরম, যে কোনো দুর্যোগের সময় মানুষ সবচেয়ে বেশি খোঁজ নেয় আবহাওয়ার তথ্য। সেখানে ঘটেছে অদ্ভুত এক কাণ্ড। গুগলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর লিখে সার্চ দিলে পাওয়া যায় সাভারের বাসিন্দা মাসুদ রানার ব্যক্তিগত ফোন নাম্বার। মাসুদ জানান কখনো আবহাওয়া অধিদপ্তরে চাকরি করেননি, তারপরও 2.5 বছর ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তাকে ফোন করে আবহাওয়ার খবর জানতে চাইছেন। ফোন দিয়েই বলে আজকের বৃষ্টির কি অবস্থা হবে, কতদিন থাকবে। তখন আমি বলি এটা তো বৃষ্টি ভাই আমি বলতে পারবো না, এটা আবহাওয়া অফিসের নাম্বার না। পরে তারা বলে এটা আবহাওয়া অফিসের নাম্বার, আপনার কাছে কীভাবে আসলো? পরে ভাই আমি বলছি এটা তো আমার সিম কিনা, এটা আমার বাপের নামে রেজিস্ট্রেশন করা, এটা তো আমি বলতে পারবো না। রাত 1টা নাই 2টা নাই, মানে ভূমিকম্প আসলেও আমার ফোনে চলে আসে। ভাই ভূমিকম্প কত পার্সেন্ট হইলো, কত শেষ হলো, এটা তো আমি বলতে পারবো না। শুধু মাসুদই নন, বারবার ফোন আসার কারণে বিরক্ত তার পরিবার ও প্রতিবেশীরাও। তারা দ্রুত গুগল থেকে নম্বরটি সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন। পরে ট্রাই করলাম যে মোবাইলে সার্চ দিয়ে আবহাওয়া অধিদপ্তর, ওই জায়গায় দেখি তার নাম্বার দেওয়া। তো তারা বললাম, সে বললো আমি এর বিষয়ে কিছু জানি না, যে আমার ফোন দেয় সবাই জিগায়। মাসুদ ভাইয়ের সঙ্গে যখন আড্ডা দিয়ে সঙ্গে বলেন কি দেখি ফোন আসে, ফোন এসে বলে বৃষ্টি কখনো। এই নাম্বারে যাতে ফোনটা না আসে এবং কি জনগণও কিন্তু এই বিষয়টা নিয়ে বিভ্রান্ত হইতেছে এবং কি ভুল তথ্য তারা পাইতেছে। তবে এই বিষয়টি সম্পর্কে এতদিন কিছুই জানতো না আবহাওয়া অধিদপ্তর। জানার পর তারা দ্রুতই সমাধানের আশ্বাস দিয়েছেন। এটা এই যে প্রথম জানলাম, কারণ আমি আবহাওয়া অধিদপ্তরের যে ওয়েবসাইট সার্চ করি, গুগল ম্যাপে আবহাওয়া অধিদপ্তর কি আছে এটা তো আসলে আমি কখনো
এইভাবে চিন্তা করি নাই। তো এটা আমি দেখবো। প্রযুক্তিবিদরা বলছেন গুগলের লোকেশন অপশনে গিয়ে যে কেউ চাইলে নম্বরটি যুক্ত করতে বা মুছে ফেলতে পারে। এখানে আবহাওয়া অধিদপ্তরের কোনো দায় নেই। তো এটা আসলে আমরা ইজিলি সলভ করতে পারি। আমরা যে কেউ আবহাওয়া অধিদপ্তরের ফোন নাম্বারটা লিখে আমরা সেন্ড করতে পারি ওই গুগল ম্যাপের ওই পিনে। তো এটা যদি একটা সার্টেন অ্যামাউন্ট অফ লোক যদি এর পিনে যদি তথ্য যদি দেয় তাহলে সেটা আসলে গুগল আপডেট করে দেবে। এইভাবে আমরা এই সমস্যাটা সলভ করতে পারি। তবে সরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নজরদারি থাকলে এমন ভুল এড়ানো সম্ভব বলে মনে করছেন সবাই। হাসান আহমেদ, ৭১। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।